আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো নিউট্রনিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি নিউট্রন বিডির নতুন একটা স্পেশাল ক্লাসে। নতুন ক্লাস বলতে আমরা শুরু করতে যাচ্ছি গণিতের ক্লাস। আজকে গণিতের একদম প্রথম লেকচার এবং আজকের এই লেকচারটিতে আমরা আলোচনা করব গণিতের খুবই বেসিক একটা টপিক সম্পর্কে। তার আগে প্রথমেই আমরা একটু টুকটাক কথাবার্তা বলি। সো গণিত নিয়ে যেটা হইছে যে তোমরা যারা বিএসসি দিবা অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিংবা যারা ডিপ্লোমা দিবা বা কিংবা যারা মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিবা, সো তোমরা যে কোর্সেই ভর্তি পরীক্ষা দেও না কেন, তোমাদের ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক না কেন, সায়েন্স, আর্টস কিংবা কমার্স, গণিতে দেখা যায় তোমাদের একটা দুর্বলতা আছে। বিশেষ করে সায়েন্সের তুলনায় কমার্স এবং আর্টসে, সায়েন্সে দেখা যায় যে ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ পড়ছে বা ফিজিক্স কেমিস্ট্রি গুলোতে ম্যাথ পড়ছে, মোটামুটি একটাই আছে। কিন্তু আমরা আসলে গণিত যেটা বেসিক যে গণিতটা আমাদের এখানে, যে গণিতগুলো আসে আমাদের এখানে হায়ার ম্যাথ আসে না, আমাদের এখানে সাধারণ গণিত থেকে প্রশ্ন আসে। আমরা সাধারণ গণিত সর্বশেষ কিন্তু পড়েছি 9-10-এ। সো একটা দীর্ঘ সময় ধরে আমরা সাধারণ গণিত আসলে পড়ি না। তো অনেকের মনেই যেটা আসে যে ভাইয়া আমি তো গণিতের কিছুই পারি না, গণিতের একদম শুরু থেকে একদম বেসিক থেকে শিখতে চাই। এবং যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা আসলে সময় খুবই কম এবং আমাদের প্রশ্নগুলো সলভ করার জন্য ওইভাবে খাতা দেওয়া থাকবে না, ওইরকম কিছুই থাকবে না, আমাদের একদম খাতা কলম ছাড়া কিভাবে উত্তর বলা যায় সেই জিনিসগুলো আমরা জানতে চাই। এবং ওভারঅল গণিতে আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় ফুল মার্কস পেয়েছি। এইরকম একটা কথাবার্তা তোমরা অনেকেই বলে থাকো কিংবা তোমাদের মনে মনে থাকে, যেটা আসলে বলা হয় না। তা আমি যেটা বলতে চাইতেছি, গণিত যদি তোমরা খুব ভালো মতো করে শেষ করতে পারো, তাহলে গণিতে যদি তোমরা কিছু না পারো, ক্লাসগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারো ভাইয়ার ক্লাসগুলো, সো হোপফুলি গণিতে তোমরা খুব ভালো করতে পারবা। ঠিক আছে, একদম গণিতে শুরু থেকে শিখবা, যতটুকু তোমাদের জন্য প্রয়োজন একদম শুরু থেকে শিখবা এবং খাতা কলম ছাড়াই তোমরা কিন্তু উত্তর বলতে পারবে ইনশাল্লাহ। এবং নার্সিং ভর্তি পরীক্ষায় হোপফুলি গণিতে খুব ভালো মার্কস পাবা, ইভেন ফুল মার্কসও পাইতে পারে যদি তোমরা ভালো মতো করে একটু সময় দাও ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এবার তাইলে দেখি। একটা কথা তোমরা সবসময় আসলে মনে রাখবা যে তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে বা দ্রুত অঙ্ক করতে গিয়ে কখনো ভুল করা যাবে না, আবার নির্ভুল অঙ্ক করতে গিয়ে বেশি সময় নেওয়া যাবে না। সো যেটা ব্যাপার যে গণিতের ক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে বা দ্রুত অঙ্ক করতে গিয়ে ভুল করতে পারবে না, মানে ভুল করা যাবে না। আবার নির্ভুল অঙ্ক করতে গিয়ে বেশি সময় নেওয়া যাবে না। কেন কথাটা বলছি? কারণ নার্সিং ভর্তি পরীক্ষায় প্রতিটি প্রশ্ন সমাধানের জন্য পাওয়া যায় 0.6 মিনিট। আচ্ছা দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে কতটা? 100টা প্রশ্ন থাকে। সময় কত মিনিট? সময় থাকে 60 মিনিট বা 60 মিনিট। প্রতিটা প্রশ্নের জন্য তখন তুমি পাচ্ছ অনলি 0.6 মিনিট, এবং এটা কিন্তু খুবই অল্প একটা টাইম, তাই না? সো এমনটা করা যাবে না যে আমি নির্ভুল অঙ্ক করতে হবে আমাকে, এই জন্য আমি একদম খুব করে অনেক টাইম নিয়ে ফেলছি, এরকমটা না। আবার তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে যদি ভুল করো, কারণ এক একটা মার্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো মনে রাখবা যেটা, যে পরীক্ষার হলের প্রতিটা সেকেন্ডই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সময় থাকতে, এখন যে সময় আছে এই সময়টাকে তোমরা সর্বোচ্চ কাজে লাগাও, এবং সময় থাকতে শর্টকাট টেকনিকগুলো এমনভাবে শিখো বা ম্যাথগুলো এমনভাবে শিখো যাতে করে তোমাদের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয় এবং কোনো কিছু বই না হয়। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা গণিতের একদম বেসিক একটা টপিক সেটা দিয়েই শুরু করতেছি। এবং আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো যে সেটা সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় নাম্বার। আজকে আমরা সংখ্যা বা নাম্বার এই টপিকটা আসলে পড়বো বা এই টপিকটা আসলে শিখবো, বুঝছো? এখন সংখ্যা বা নাম্বার আসলে জিনিসটা কি বা এইটা কই থেকে আসছে। এই যে আমরা বলি, আমরা যে জিনিসগুলো ইউজ করি, মনে করো 0, হ্যাঁ, তারপরে 1, হ্যাঁ, তারপর 2, 3, আচ্ছা লেখাটা অত হচ্ছে না আমার, মনে করো 3, তারপর 4, 5, 6, 7, 8 এবং 9। এই যে প্রত্যেকটা জিনিস, এগুলো প্রত্যেকটাই এক একটা অঙ্ক। অর্থাৎ হিসাব নিকাশ ও গণনার কাজে আমরা যে সকল প্রতীক বা যে সকল চিহ্ন ব্যবহার করি তাদেরকে অঙ্ক বলে। গণিতে আসলে মোট অঙ্ক আছে 10টা। কয়টা অঙ্ক আছে? 10টা। এই 10টা অঙ্ককে আবার 2টা ভাগে ভাগ করছে। এই যে জিনিসটা 0, এটাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। এটাকে কি বলে? এটাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক বা সিগনিফাইং দ্য এমপ্লিপাইজ। আর বাকি যে 9টা আছে 1 থেকে 9 পর্যন্ত, এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। তাহলে অঙ্ক কি জিনিস?
অঙ্ক হচ্ছে আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত যে জিনিসগুলো আছে বা যেই প্রতীক আছে বা যেই চিহ্ন আছে যেগুলোকে আমরা হিসাব নিকাশ বা গণনার জন্য ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হচ্ছে অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা প্রতীকই হচ্ছে গিয়ে তোমার অঙ্ক। এই 10টার মধ্যে আবার এই 0টাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক আর বাকি 9টাকে বলা হয় সার্থক অঙ্ক। 0টা দেখো একটা অঙ্কের পরে যদি 0 থাকে তাহলে সেটার মান আছে, আগে থাকলে কিন্তু নরমালি আসলে কি নাই, মান নাই। ওকে, এখন এখান থেকে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে, আমরা পরে প্র্যাকটিস করব যে কোনো এক্সাম এখান থেকে কোনো কোশ্চেন আসছে কিনা। ওকে, তা দেখো ওকে সরি, তো এখানে ব্যাপার হচ্ছে তোমার এই যে অঙ্ক, এই একটা অঙ্ক বা দুইটা অঙ্ক এরা মিলিত হয়ে তোমার সংখ্যা তৈরি হয়। মনে করো আমি বললাম 1, 1 সাথে হচ্ছে 0, এই যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ককে বলা হয় সংখ্যা। ঠিক আছে, তার মানে অঙ্ক থেকেই আসলে সংখ্যা তৈরি হয়ে থাকে। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, তো সংখ্যাটা আসলে কি? সংখ্যাটা হচ্ছে কি তোমার বা সংখ্যার মূল উপাদানটা কি? সংখ্যা তৈরির আসলে মূল উপাদান হচ্ছে অঙ্ক। সংখ্যা তৈরির মূল উপাদান কি? অঙ্ক। অর্থাৎ এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে হচ্ছে তোমার সংখ্যা তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এগুলো একটু কাটে বলি, আমরা হচ্ছে সংখ্যা তৈরির মূল উপাদান কি? সংখ্যা তৈরির তাইলে মূল উপাদানটা যেটা, মূল উপাদানটা হচ্ছে অঙ্ক। বুঝছো, সংখ্যা তৈরির মূল উপাদানটা কি? মূল উপাদানটা অঙ্ক। আর একটা বা একাধিক অঙ্ক, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসেই তোমার হচ্ছে সংখ্যা তৈরি হয়। বুঝছো, মনে করো আমি বললাম 6, 6 কিন্তু একটা হচ্ছে অঙ্ক। মনে করো বললাম 5, এটা একটা অঙ্ক। মনে করো বললাম 3, এটা একটা অঙ্ক। বাট এই তিনটা অঙ্ক যখন পাশাপাশি বসছে তখন তাকে বলা হচ্ছে সংখ্যা, এবং এইটার মানে তখন হচ্ছে 563, তাই না? বুঝছো? আবার যদি আমি এই 2, এমনি এটা হচ্ছে একটা অঙ্ক, বাট এটাকে আমি আলাদাভাবে সংখ্যাও বলতে পারি যখন এটার মান থাকবে। ঠিক আছে, ওকে। তো এই সংখ্যাকে আবার হচ্ছে মেইনলি 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে সংখ্যাকে? সংখ্যাকে বেসিক্যালি হচ্ছে 2 ভাগে ভাগ করছে। কি কি? একটা এই যে এখানে লিখে রাখছে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। মেইনলি হচ্ছে 2 ভাবে। অবাস্তব সংখ্যাটা আমাদের খুব একটা কাজে লাগবে না নার্সিং এক্সামের জন্য, এই জন্য এটা নিয়ে বিশদ আলোচনা করব না। তবে বলে রাখি, তাইলে সংখ্যাটা মেইনলি হচ্ছে 2 ভাগে ভাগ করছে। একটাকে বলতেছি আমরা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা আসলে কি? বাস্তব সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যার বর্গ অঋণাত্মক তাদেরকে বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ যেই সকল সংখ্যার বর্গ ধনাত্মক বা হচ্ছে পজিটিভ তাদেরকেই বাস্তব সংখ্যা বলে। বর্গ মানে কি? বর্গ মানে আমরা তো জানি, তাই না? স্কোয়ার যেটাকে বলি। মনে করো তোমার 2, 2টা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। কেন? কারণ তার বর্গ হচ্ছে পজিটিভ বা ধনাত্মক বা অঋণাত্মক। মনে করো 2 এর স্কোয়ার কত? 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4টা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। সো এটা হচ্ছে বাস্তব সংখ্যা। মনে করো আমরা বলি যদি হচ্ছে গিয়ে তোমার মনে করো √-2, √-2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার আর রুটে কাটা থাকবে, তখন এটার মান হবে -2। যেহেতু -2 তার মানে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। সো ঋণাত্মক সংখ্যাই হচ্ছে অবাস্তব। তার মানে বাস্তব সংখ্যা হচ্ছে যেটার বর্গের মান, আবার বলতেছি বর্গের মান, স্কোয়ারের মান যেটা হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর স্কোয়ারের মান যেটা হচ্ছে নেগেটিভ সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন তোমরা আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি যে ভাইয়া বলো তো -2 এটা বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা, একটু বলো তো আমারে, একটু জানাও। -2 এটা বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? অনেকেই বলবা যে ভাইয়া -2 তো হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, কিন্তু না, তুমি ভুল। -2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা। কিভাবে? কারণ আমরা বলতেছি যে সকল সংখ্যার বর্গ, প্রথম কথা হচ্ছে বর্গ, বর্গ যদি তোমার ধনাত্মক হয় তাহলে বাস্তব সংখ্যা, বর্গ যদি ঋণাত্মক হয় তাহলে অবাস্তব সংখ্যা। এখন -2 আমরা বর্গ করি, বর্গ করলাম স্কোয়ার। এখন দেখো -2 স্কোয়ারও কিন্তু 4, এটা কিন্তু -4 না, -4 না, এটা কিন্তু +4। -2 এর বর্গ কিন্তু 4, পজিটিভ 4। সো এটা বাস্তব সংখ্যা। যদি বলতাম যে √-4, তখন কিন্তু রুটে আর স্কোয়ারে কাটা চলে যেত, তখন কিন্তু শুধু -2 হইতো আনসার। মানে তখন এটার বর্গ হইতো শুধু -2, তখন সেটাকে আমরা, অর্থাৎ √-2 এটাকে আমরা বলতে পারি ও বাস্তব সংখ্যা। বাট -2 এটা কিন্তু বাস্তব সংখ্যা। ঠিক আছে, ওকে, আশা করি এখানে তোমাদের কনফিউশন নাই, বেসিক গুলো আমি ক্লিয়ার করতেছি আগে। ওকে, তো বাস্তব সংখ্যার যে সেটটা, এই সেটকে নরমালি হচ্ছে এইভাবে প্রকাশ করে, আর এভাবে রিয়েল নাম্বার হিসেবে প্রকাশ করে বাস্তব সংখ্যার সেটকে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে বাস্তব সংখ্যা বেসিক্যালি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে গিয়ে তোমার মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা কি জিনিস, অমূলদ সংখ্যা কি জিনিস, এইগুলা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করবো এবং খুব ভালো মতো করে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এগুলো আলোচনায় যাব না। ওকে, এরপরে দেখো মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা হচ্ছে বেসিক্যালি মূলদ সংখ্যা আবার মেইনলি হচ্ছে 3 ধরনের আছে। 3 ধরনের কি কি? 3 ধরনেরও বলা যায় না, 3 ধরনেরই মেইনলি মূলদ সংখ্যা 3 ধরনেরই। একটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা। মূলদ সংখ্যা 3 ধরনের, একটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এই দেখো এইটা হচ্ছে মনে করো শূন্য, শূন্যের হচ্ছে বাম দিকে যা আছে এগুলো হচ্ছে মাইনাস, তাই না? মনে করো -1, -2, -3। আর ডান দিকে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে প্লাস, মনে করো 1 2 3। আর এইদিকে হচ্ছে -1, মনে করো যে -1 -2। ঠিক আছে, তো এই যে জিনিসগুলা এই সাইডে যেগুলো বাম সাইডে যেগুলো আছে অর্থাৎ ঋণাত্মক যেগুলো, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা মূলদ সংখ্যা, এটা হচ্ছে শূন্য, আর এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। শেষ, এই হচ্ছে মূলদ সংখ্যা। আর ওকে, এখন এই যে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আসলে? এই যে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা, এই যে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা যেটা, এই যে এখানে আমরা হচ্ছে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা দেখো, শূন্য, শূন্যর বাম পাশে যেগুলো আসে সেগুলো ঋণাত্মক সংখ্যা, ডান পাশে যেগুলো আছে এগুলো ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা। এখন এই ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যাকে আবার বেসিক্যালি 3টা ভাগে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে এক, একটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা, আরেকটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, একটা বাদ দিলাম। মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটাকে এক, এই যে এক এবং ওই সংখ্যা ব্যতীত, মনে করো যেমন 5, হ্যাঁ, 5টাকে তুমি শুধুমাত্র 1 দিয়ে এবং 5 দিয়ে ভাগ করতে পারবা, আদারওয়াইজ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। মনে করো 13, 13কে কিন্তু তুমি শুধু 1 দিয়ে ভাগ করতে পারবা, আর ওই সংখ্যা অর্থাৎ 13 দিয়ে ভাগ করতে পারবা। মাঝামাঝি অন্য কোনো সংখ্যা দিয়ে 13কে তুমি ভাগ করতে পারবা না, তাই না? সো এই জন্য এই 13কে বলা হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা আসলে কি? যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলোকে ভাগ করা যাবে, অর্থাৎ যেই সংখ্যাগুলো মৌলিক না সেগুলোই হচ্ছে গিয়ে তোমার যৌগিক। এই বেসিক্যালি হচ্ছে বেসিক কথাবার্তা। এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করবো যে বিগত বছরগুলোতে এখান থেকে কিছু আসছে কিনা। যেমন প্রথমত দেখো সার্থক অঙ্ক কয়টা, এই কোশ্চেনটা আসছে একটা জায়গায়। তো সার্থক অঙ্ক আসলে কয়টা তোমরা এই জায়গা থেকে বলতে পারবে আশা করি, কারণ আমরা অলরেডি কিন্তু বলে ফেলছিলাম যে অঙ্ক হচ্ছে মোট 10টা, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। এর মধ্যে শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক, বাকি 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক এদেরকে বলা হয় সার্থক অঙ্ক, অর্থাৎ সার্থক অঙ্ক আছে মোট 9টা। যদি বলতে হচ্ছে গিয়ে মোট অঙ্ক কয়টা, তখন বলতাম যে মোট অঙ্ক হচ্ছে 10টা, এর মধ্যে শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক, বাকি 9টা হচ্ছে সার্থক অঙ্ক। সর্বপ্রথম কোন উপমহাদেশে শূন্য সংখ্যার আদি ধারণা পাওয়া যায়? আচ্ছা, এগুলো একটু বলি যে শূন্য সংখ্যার আদি ধারণা যেটা, সেটা সর্বপ্রথম পাওয়া যায় হচ্ছে গিয়ে তোমার ভারতীয় উপমহাদেশে। তো প্রথম হচ্ছে শূন্য সংখ্যার আদি ধারণা পাওয়া গেছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশে, এবং যে মানুষটা তার ফার্স্ট হচ্ছে ধারণা দিয়েছিলেন তার নাম হচ্ছে আর্যভট্ট। নামটা কি আসলে, আমরা নামটা একটু মনে রাখবো, এবং এটা মনে রাখবো যে শূন্য সংখ্যার প্রথম ধারণা এটা পাওয়া গেছিল হচ্ছে তোমার এই ভারতবর্ষে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে আর্যভট্ট। ওকে, আচ্ছা, এখন দেখো কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয় বা কোন অঙ্ককে সাহায্যকারী অঙ্ক বলা হয়, এটা তোমার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো সেটা হচ্ছে গিয়ে তোমার শূন্য, এবং এটা অলরেডি একটা কোশ্চেন আসছিল পিএসসি আন্ডারে একটা এক্সামে, কিন্তু ওটা আসছিল। তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতিতে কতটা অঙ্ক ব্যবহৃত হয়? 10টা, আমরা অলরেডি কিন্তু পড়ছি যে আচ্ছা 10টা, হ্যাঁ। ওকে, ফাইন। তো এখান থেকে আমরা একটু দেখে ফেলি আরো বিগত বছরের কিছু কোশ্চেন, আমরা যা পড়ছি তার মধ্যে থেকেই দেখি। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয়? আমরা দেখো আমরা পড়ছিলাম, আমরা বলছিলাম যে ধনাত্মক যেই সকল সংখ্যা আছে তা সেগুলো হচ্ছে বাস্তব, আর ঋণাত্মক সেগুলো হচ্ছে তোমার অবাস্তব। আর এই বাস্তবের মধ্যে তোমার হচ্ছে শূন্য থেকে নিচে যেগুলা, শূন্য থেকে কম মানে কি? এই যে দেখো শূন্য, আচ্ছা ওকে, আচ্ছা একটু ইয়ে করি, এই যে মনে করো শূন্য, হ্যাঁ, এই মনে করো শূন্য, তো শূন্যের ডান দিকে যেগুলো আছে মানে শূন্য থেকে বড় এইগুলো হচ্ছে ধনাত্মক, আর শূন্যের বাম দিকে যেগুলো আছে শূন্য থেকে ছোট অর্থাৎ -1 -2 এইগুলো হচ্ছে কি তোমার ঋণাত্মক। ওকে, আচ্ছা, তো নিচের কোনটা মূলদ সংখ্যা নয়? মূলদ অমূলদ এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো, এখানে কিছু বলবো না। আচ্ছা, তারপরে যেটা বলতেছিল যে 2, 3 এবং 4 দ্বারা 3 অঙ্কের কতটা বেজোড় সংখ্যা গঠন করা যায়? এখন দেখো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তার মানে কি? তার মানে লাস্ট হচ্ছে বিজোড় থাকবে।
বিজোড় কোনগুলা? এই যে মনে করো আমরা যদি অঙ্কের কথা বলি তাহলে শেষে হচ্ছে 1, 3, 5, 7, 9 এগুলা এগুলা থাকবে বিজোড় হইতে হইলে, তাই না? তো এইখানে 2, 3, 4 এর মধ্যে বিজোড় সংখ্যা কোনটা? শুধুমাত্র 3। তার মানে শেষে 3 থাকলে ওইটা বিজোড় হওয়া সম্ভব। তার মানে আমরা বলি যদি 2, 4, 3 এইখানে হচ্ছে বিজোড় গঠন করা সম্ভব। 2, 4, 3 তারপরে 4টার আগে দিয়ে 4, 2, 3 এইখানে বিজোড় গঠন করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু বিজোড় গঠন করা সম্ভব না। লাস্টে যদি 2 হয়ে যায়, মনে করো আমরা দিলাম 3, 4, 2, তখন লাস্টে 2 হইলে তখন সেটা কিন্তু বিজোড় হবে না। সো মাত্র 2 ভাবে এখানে বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এই জায়গাগুলো থেকে তোমরা জিনিসগুলা দেখে নিও। এখান থেকে আশা করা যায় তোমরা এগুলা পড়বা। যেগুলা বুঝবা না বা যেগুলো তোমাদের মনে হবে যে ভাইয়া এগুলা হচ্ছে আপনারা একটু বলে দেন। আচ্ছা, লাস্টের দিকে এই যে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, তো এইগুলা নিয়ে মোটামুটি সবকিছু মিলাইয়া তোমরা যেগুলা মনে করবা যে ভাইয়া এগুলো আমি বুঝি নাই, তোমরা জানাবা। আমরা প্রবলেম সলভিং ক্লাস এই জিনিসগুলো আসলে বুঝিয়ে দেবো। তোমাদের জন্য ডেডিকেটেড প্রবলেম সলভিং ক্লাস এই জন্যই রাখছি, যাতে করে তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। ঠিক আছে, সো তোমরা হচ্ছে বলবা। আমরা তাইলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, এই যে সংখ্যা টপিক থেকে যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থেকে কোশ্চেন মোটামুটি খুব বেশি পরিমাণে আসে, সেটা হচ্ছে গিয়ে তোমার মৌলিক সংখ্যা। বুঝছো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এই টপিকটাকে পড়ি। মৌলিক সংখ্যা নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলছি একটু হলেও, যে মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি সেটা কিন্তু আমরা বলার চেষ্টা করছি। যে মৌলিক সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই কিন্তু মৌলিক সংখ্যা বলা হয়, যাকে ইংরেজিতে প্রাইম নাম্বার বলে। যেমন মনে করো আমরা যদি বলি 7কে দেখো, তুমি 7কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবা, আর হচ্ছে এই 7 দিয়ে ভাগ করতে পারবা। 1 এবং 7 এই দুইটা সংখ্যা ব্যতীত এই 7কে বা 7কে আর কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবা না। এই জন্য এই 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মনে করো আমি যদি তোমার বলি যে 20, আচ্ছা আরেকটু ছোট বলি, মনে করো বলতেছি আমি তোমার হচ্ছে 10, 10-এর কথা বলি। মনে করো 10কে তুমি কি দিয়ে ভাগ করতে পারবে? 10কে তুমি হচ্ছে 1 দিয়ে ভাগ করতে পারবে, এটা তো সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করতে পারবা। তুমি 10কে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবা। তুমি 10কে হচ্ছে তোমার 3 দিয়ে তো পারবা না, 4 দিয়ে পারবা না, 5 দিয়ে পারবা। 10কে তুমি 1 দিয়ে পারবা, 2 দিয়ে পারবা, 5 দিয়ে পারবা, আর 10 দিয়ে অর্থাৎ নিজ সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা। এই দুইটা বাদ, 1 এবং 10 বাদ, কারণ এই দুইটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যার ক্ষেত্রেও নিজ সংখ্যা এবং 1 এই দুইটাতে ভাগ করা যাবে। এই দেখো এখানে এক্সট্রা তুমি আরো 2 এবং 5 দিয়ে ভাগ করতে পারতেছো, তাহলে এটা কি 10টা কি মৌলিক সংখ্যা হবে? না। মৌলিক সংখ্যা হইতে গেলে তাকে কি করা, তার শর্ত হচ্ছে যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাবে না। যদি এটা হয় তাহলেই সেটা মৌলিক সংখ্যা হবে। মনে করো 13-র কথা আমি বলতেছি। দেখো 13কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, 13 দিয়ে ভাগ করতে পারবা, এটা হচ্ছে প্রথম কথা। বাদ বাকি দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা কিনা। 2 দিয়ে কি পারবা? না। 3 দিয়ে কি পারবা? না। 5 দিয়ে কি পারবা? 4 দিয়ে কি পারবা? না। না। এখন কথা হচ্ছে ভাই আমরা একটা একটা করে কি ওভাবে ভাগ করব মৌলিক সংখ্যার ক্ষেত্রে? না, একটা একটা করে তো ভাগ করলে হবে না, তাই তো তুমি মৌলিক সংখ্যা বেরই করতে পারবা না। কারণ আমি তোমার প্রথমেই বলছি, প্রথমেই আমি কি বললাম যে আমরা হচ্ছে সময় নিতে পারবো না, নির্ভুল করতে গিয়ে আমরা অনেক সময় নিতে পারবো না, আবার ভুল করতে পারবো না। তার মানে আমাদের সময় কম লাগবে, আবার ভুলও করা যাবে না, এইরকম টেকনিক আমাদের জানা লাগবে, তাই না? সো এইরকম টেকনিক আমরা এখন শেখার চেষ্টা করবো, এবং সেই টেকনিকটাকে বলা হয় ডিভিজিবল টেকনিক বা বিভাজ্যতা টেকনিক। আমরা সেই টেকনিকটা ভালো মতো করে শেখার চেষ্টা করবো, অ্যান্ড হোপফুলি তোমরা এগুলা ভালো মতো করে শিখতে পারলে মৌলিক সংখ্যা থেকে তোমাদের যে কোনো কোশ্চেন আসলে আটকানোটা আশা করি যে সম্ভব হবে না, যদি তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনো, বোঝার চেষ্টা করো এবং নোট করো। ওকে, আচ্ছা, তো দেখো মৌলিক সংখ্যাকে আসলে শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। একটু আগে যেটা বললাম যে মনে করো 2, 3, 5, 7 এগুলাকে দেখবা 1 এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না, ঠিক আছে? ওকে, এরপরে বলতেছে যে যেহেতু 1কে শুধুমাত্র একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই 1 মৌলিক সংখ্যা না। অনেকে ভাবতে পারে, অনেকেই যেটা বলে যে 1 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 1কে তো ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এর আনসার হচ্ছে একটা মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যারে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা, সেটা 3, 5, 7 যেটা ওই সংখ্যাটা। সো যেহেতু 1কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, আর তো কিছু দিয়ে ভাগ করা যায় না, তার মানে একটা মৌলিক সংখ্যা না। 2টা কিন্তু আবার মৌলিক সংখ্যা, এবং 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর কোনো মৌলিক সংখ্যা আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, 2টা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এবং 2কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা,
আর হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবা, তাই না? কারণ 2 নিজ যেই সংখ্যা এটা দিয়ে ভাগ করতে পারবা 1 দিয়ে, আর তো কিছু দিয়ে ভাগ করতে পারবা না, তাই না? তো জোড় হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে এই দুইটা, ক্লিয়ার মনে রাখবা। আর কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক, জোড় সংখ্যা দেখলেই বুঝে ফেলবো এটা মৌলিক না, শুধুমাত্র 2 হচ্ছে একমাত্র জোড় যেটা হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, সো নেক্সট, এখন আসো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলা? 1 থেকে 100 পর্যন্ত ভাইয়া মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। 1 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা? 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। এখন এই 25টা মৌলিক সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো? একটা টেকনিক মনে রাখার ট্রিক্স যেটা, সেটা হচ্ছে 442 232 232 1। কি বলতেছি? 442 442 232 232 1, এই টেকনিক দিয়ে তুমি মনে রাখবা। আবার আবার আমার সাথে একটু বলো, 442 232 232 1। 1 থেকে 100 পর্যন্ত যে মোট 25টা মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা জাস্ট এই টেকনিক দিয়ে মনে রাখবো। 442 232 232 1, এটার মানে কি ভাইয়া? এই যেখানে লিখি, মনে করো যে 442 442 232 232 1। এই যে মনে করো এখানে থাকুক, এই যে মনে করো 4, এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 4টা। এরপরের 4 অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 4। এরপরের 2 অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 2। এরপরে 2 অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 2। এরপরে 3 মানে হচ্ছে তোমার 41 থেকে 50, 40-এর পর থেকে অর্থাৎ 41 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 3। এরপরে হচ্ছে 3 অর্থাৎ 50-এর পর থেকে মানে 51 থেকে 60 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে তাইলে 2। এরপরে হচ্ছে 2 মানে হচ্ছে তোমার 60-এর পর থেকে অর্থাৎ 61 থেকে 70 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 2। এরপরে হচ্ছে 3 মানে হচ্ছে গিয়ে তোমার 71 থেকে 80 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 3। এরপরে হচ্ছে 2 অর্থাৎ 81 থেকে 90 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 2। এরপর হচ্ছে 1 অর্থাৎ 91 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে একটা। এবং এইগুলাই এখানে বলা হয়েছে আলাদা করে, 442 232 232 1, এই যে এখানে, এবং সেই সংখ্যাগুলা কি এখানে লিখে দেওয়া হয়েছে, যদিও তোমাদের আসলে সেইগুলা পড়া লাগবে না, মুখস্থ করা লাগবে না। এবং আমরা হচ্ছে আরেকটা টেকনিক তোমাদের এখন শেখাবো নাকি পরে শেখাবো? আচ্ছা, এই টেকনিকটা আমরা পরে শেখাবো, পরের একটা ইয়াতে আমরা সেই টেকনিকটা শিখিয়ে দিব। ওকে 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 ফাইন। আচ্ছা, তো এখানে যে জিনিসটা মনে রাখার, আচ্ছা এখানে কি শিখিয়ে দিব? আচ্ছা, আমরা হচ্ছে পরে ক্লাসে টেকনিকটা, আরেকটা টেকনিক এখান থেকে শিখাবো, যদি তোমাদের প্রয়োজন মনে করো আর কি। যদি সবকিছু এমনি বুঝে যাও তাহলে তো আর লাগলো না, তো এটা প্রবলেম সলভিং ক্লাসে আমি ইয়া করব যদি মনে হয় যে প্রয়োজন আছে। আচ্ছা, এখন দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যে যোগফলটা, এটা তোমরা একটা ভালো মতো মনে রাখবা। এই কোশ্চেনটা আসে মাঝে মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, ইভেন নার্সিং এও আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো মতো করে তোমরা হচ্ছে মনে রাখবা। 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল হচ্ছে 1060। কত? 1060, ঠিক আছে। আর একটা মনে রাখতে পারো 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত, সেটা তোমরা একটা মনে রাখতে পারো। ওকে, এবার আমরা কিছু কোশ্চেন এখান থেকে সলভ করি। এখানে 1 নম্বরে যে কোশ্চেনটা বলতেছে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? আমরা আগেই জিনিসগুলো শিখে ফেলছি, তাই না? আমরা এই যে টেকনিক দিছিলাম কি, 442, তারপরে বলছি 232, তারপরে বলছি 232 1, মানে 442 প্রথমেই 4, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে? 4টা। যদি বলতো 1 থেকে 20 পর্যন্ত কয়টা, তার মানে আমরা প্রথম 2টা দিতাম। এরপরে দেখো 1 থেকে 30 পর্যন্ত বলছে, তার মানে আমরা প্রথম 3টা দিব। এই হচ্ছে 1 থেকে 10, এই হচ্ছে 11 থেকে 20, এই হচ্ছে তারপরে হচ্ছে 21 থেকে 30, মানে 1 থেকে 30 পর্যন্ত, তাইলে এইগুলা, তাহলে 4 4 2, 4 আর 4 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, তার মানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টা? তাইলে 10টা। এবার তোমাদেরকে বলি, বলো তো ভাইয়া 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? বলো তো 1 থেকে 50 পর্যন্ত কয়টা? গণো। এই হচ্ছে আমাদের 1 থেকে 30, তারপরে এই হচ্ছে আরো 10, তার মানে 40, এই হচ্ছে আরো 10, তার মানে 50, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে এতটুকু। এখানে 4 4 2 10, 10 আর 2 12, 12 আর 3 হচ্ছে 15, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 15টা। শেষ। এখন তোমার মনে করো সাপোজ কোশ্চেন করছে যে 51 থেকে 60 পর্যন্ত বা 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে?
তখন কি বলবা, এই যে আমাদের এই হচ্ছে 10, 4 হচ্ছে, এরপরে এই হচ্ছে 20, এরপরে এই হচ্ছে 30, এই হচ্ছে 40, এই হচ্ছে 50, তার মানে আমাদের চাইছে 50 থেকে 60, তার মানে এইটা দুইটা, 50 থেকে 60 পর্যন্ত আছে দুইটা। এইগুলা তোমাদের তোমাদের খুব ভালো মতো করে এই ট্রিক্সটা মনে রাখতে হবে, এবং এইগুলা থেকে কোশ্চেন কিন্তু আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে বিগত বছরগুলোতে, এবং এইটাও কিন্তু বিএসসি তে আসছিল 2018-তে। ওকে, তোমাদের কিন্তু এখানে পাশে লিখে রাখছি যে কোন জায়গায় আসছে। ওকে, তো আমরা এবার হচ্ছে ডিভিজিবল বা বিভাজ্যতা যে টেকনিকটা সেটাই শিখবো। এখন প্রথমেই আসো, ডিভিজিবল বা বিভাজ্যতা জিনিসটা আসলে কি। ডিভিজিবল বা বিভাজ্যতা জিনিসটা আসলে কি, একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে তাকে বলা হয় বিভাজ্য বা ডিভিজিবল। যেমন মনে করো এখানে এক্সাম্পল দিছে 39, মনে করো 39। 39কে তুমি 13 দ্বারা ভাগ যদি করো, তাহলে 13 দ্বারা 39কে ভাগ করলে হচ্ছে 13 একে 13, 2 13 হচ্ছে 26, 3 13 হচ্ছে 39, তাই না? 3 13 39, অর্থাৎ তখন ভাগশেষটা যেটা, ভাগশেষটা কিন্তু একদম শূন্য থাকতেছে। এবং এই জায়গায় এরকম যখন তোমার নিঃশেষে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষটা যেটা সেটা যখন শূন্য থাকবে, তখনই বলা হচ্ছে যে এই জিনিসটা ওই সংখ্যা দ্বারা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। যেমন মনে করো আমি যদি বলি 15, 15কে যদি আমি 5 দ্বারা ভাগ করি বা 3 দ্বারা, মনে করো 3 দ্বারা ভাগ করতেছি, তাইলে 3 5 হচ্ছে 15, তাই না? 3 5 হচ্ছে 15, তখন কিন্তু আসলে ভাগশেষটা শূন্য থাকতেছে, অর্থাৎ এই জিনিসটা নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার স্যার? ওকে, এবার আমরা এইভাবে তো আর আমরা পারবো না, আমরা হচ্ছে একটু টেকনিকের মাধ্যমে মনে রাখবো। যেমন প্রথম থেকে আমরা 2 ধারা, আমরা যে কোনো সংখ্যাকে, আমরা যখন সংখ্যাটাকে দেখবো আমরা প্রথমেই চেষ্টা করবো এটা 2 ধারা বিভাজ্য কিনা সেই জিনিসটা জানা। 2 ধারা বিভাজ্য কিনা এটা কিভাবে চেক করব? দেখো 2 দ্বারা বিভাজ্য হইতে হইলে তোমার সংখ্যাটা জোড় হইতে হবে। 2 দ্বারা বিভাজ্য হইতে হলে কি হইতে হবে? জোড় হইতে হবে। এখন জোড় কিনা আমরা কিভাবে সহজে বুঝবো? যদি কোনো সংখ্যা জোড় হয় তার মানে সংখ্যাটার শেষে হচ্ছে 0 থাকবে, অথবা 2 থাকবে, অথবা 4 থাকবে, অথবা 6 থাকবে, অথবা 8 থাকবে। এই যে জিনিসগুলা, এগুলার বাইরে কিছু থাকবে না, এগুলাই থাকবে। কোনো সংখ্যা এটা বিভাজ্য কিনা বা ডিভিজিবল কিনা আমরা এই শেষ অঙ্কের দিকে খেয়াল করব। যদি শেষ অঙ্ক 0, অথবা 2, অথবা 4, অথবা 6, অথবা 8 থাকে, তাইলে সেটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হইলেই 2 দ্বারা বিভাজ্য, আদারওয়াইজ না। এখন একটা অনেক বড় সংখ্যা, 10 অঙ্কের একটা সংখ্যা, কিন্তু এটা জোড় কিনা বেজোড় এটা তোমার কাছে জানতে চাইছে, তুমি তো 1 সেকেন্ডেই বলে দিবা, কারণ তুমি পুরো সংখ্যাটা কি আছে এটা আমার দেখার দরকার নাই। তো এটা জোড় কিনা বা এটা 2 দ্বারা ডিভিজিবল কিনা আমার শুধুমাত্র শেষ অঙ্ক দেখলেই হইতেছে। যদি শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 এগুলোর মধ্যে, এই 5টার মধ্যে একটা থাকে, তার মানে এটা জোড়। জোড় মানে হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার স্যার? ওকে, এবার আসো, আমরা তাহলে এইটা পারলাম, এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন লাগবে না। এখন আসো 3 দ্বারা ডিভিজিবল কিনা আমরা কিভাবে জানবো 3 দ্বারা ডিভিজিবল কিনা। এখন দেখো 3 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হইতে হইলে যেটা হইতে হবে, অঙ্কগুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হইলে অঙ্কগুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। মনে করো এখানে এক্সাম্পল 87 মানে 87, 87টা অঙ্ক আছে কয়টা ভাইয়া বলো তো? তোমাদের অঙ্ক কিন্তু অলরেডি পড়াইছি, অঙ্ক আছে দুইটা, এই যে 8 একটা অঙ্ক, এই যে 7 একটা অঙ্ক, ঠিক আছে? এই দুইটা অঙ্করে আমি যোগ করি, 8 এবং 7 যোগ করলাম, 8 + 7 কত হয়? 15। এখন এই 15টা কিন্তু তোমার 3 দ্বারা ডিভিজিবল। যেহেতু 15 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 87ও 3 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার? এখন মনে করো বলতেছে 117, মনে করো বলতেছে 117, এইটা 3 দ্বারা ডিভিজিবল কিনা। আমি তো 117 3 দ্বারা ডিভিজিবল কিনা এগুলো ভাগ করতে যাব না, আমি জাস্ট অঙ্কগুলোর যোগ করব। দেখো এই যে 1 1 7 তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্কের যোগ করি, 1 + 1 + 7 কত হয়? 1 আর 1 2 আর 7 9। এখন 9 তো 3 দ্বারা ডিভিজিবল, তাই না? আমরা সহজেই জানি যে 3টা 9 দ্বারা ডিভিজিবল, 3 বাজায় শেষ, আর তো কোনো কাজই নাই, এই যে এটা শূন্য। হ্যাঁ, এখন আরো বড় সংখ্যা, মনে করো বলতেছে যে 2187, এটা 3 দ্বারা ডিভিজিবল কিনা এটা বের করো। তুমি এখন তো তোমার মাথা নষ্ট ভাই, এত বড় সংখ্যা, কত বড় সংখ্যা, এগুলো দেখে লাভ নাই। তো আমি জাস্ট এগুলার যোগ করব। কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক, 2 একটা, 1 একটা, 8 একটা, 7 একটা, যোগ করে দেখি। 2 + 1 + 8 + 7 কত হয়? 2 আর 1 হচ্ছে 3, 8 আর 7 হচ্ছে গিয়ে তোমার 15, 3 আর 15 হচ্ছে 18। এখন 18 3 দ্বারা ডিভিজিবল, কিন্তু 18 3 দ্বারা ডিভিজিবল। 3 একে 3, 2 3 হচ্ছে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 হচ্ছে 18। তার মানে এটা 3 দ্বারা ডিভিজিবল, 18 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 2187 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল।
আমার এত বড় একটা সংখ্যা যেটা আমার পড়তে যতক্ষণ টাইম লাগছে 2187, এটা পড়তে যত সময় লাগতেছে এর ভিতরে দেখবে তুমি সলভ করে ফেলতে পারতেছো। আমি তো তোমার এখন ভেঙে ভেঙে বুঝাইতেছি, এই জন্য মনে হচ্ছে টাইম লাগবে, বাট টাইম লাগবে না, তুমি একদম মুখে মুখে সলভ করে ফেলবা। ওকে, এরপর হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল কিনা এটা চেক করার প্রয়োজন নাই, তোমরা 2 দ্বারা ফার্স্টে চেক করবা, পরে 3 দ্বারা, এরপরে হচ্ছে 5 দ্বারা। 5 দ্বারা ডিভিজিবল কিনা এটা আরো সহজ। 5 দ্বারা যদি কোনো সংখ্যা ডিভিজিবল হয় বা বিভাজ্য হয়, তার মানে তার শেষ অঙ্ক 0 অথবা 5 হইতে হবে। একদম সহজ কথা। 5 দ্বারা ডিভিজিবল হইতে হইলে লাস্ট অঙ্ক, 5 দ্বারা ডিভিজিবল হইতে হইলে লাস্ট অঙ্ক ইদার হচ্ছে 0 হইতে হবে অর হচ্ছে 5 হইতে হবে, আর কিছুই না। তুমি শেষ অঙ্ক এখন সেটা কত, মনে করো আছে যে 8520, এই যে এত বড় সংখ্যা, এগুলো তো দেখার দরকার নেই, তুমি জাস্ট লাস্ট অঙ্ক দেখবা। এই যে লাস্ট অঙ্ক 0, তার মানে এটা 5 দ্বারা ডিভিজিবল, শেষ। এবার আসো 6 দ্বারা ডিভিজিবল কিনা, এই জিনিসটা আমরা কিভাবে দেখবো ভাইয়া। 6 দ্বারা ডিভিজিবল হইতে হইলে 2 এবং 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে। আচ্ছা, আমাদের 6 দ্বারা এইটা হইতে হইলে আমাদের কি হইতে হবে, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। 2 এবং 3 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, তার মানে সে 6 দ্বারা বিভাজ্য। তো এটাও আমাদের আসলে দেখা যাবে যে চেক করার প্রয়োজন পড়বে না। তো সেটা হচ্ছে যে 6 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল আমরা কিভাবে চেক করব। 6 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হইতে হলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হইতে। তো 6 দ্বারা ডিভিজিবল কিনা বা 6 দ্বারা বিভাজ্য কিনা আমরা হচ্ছে চেক করব। আমরা দেখব যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। 2 এবং 3 দ্বারা বিভাজ্য মানে 6 দ্বারা বিভাজ্য। যেমন মনে করো 120, এই সংখ্যাটা প্রথম কথা 2 দ্বারা বিভাজ্য কিনা। এটা 2 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য? আমরা বলছিলাম যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ শেষে যদি 0 2 4 6 8 এগুলা থাকে, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এখানে লাস্ট হচ্ছে 0 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কি করব, আমরা জাস্ট অঙ্কগুলোকে যোগ করে দিব। 1 যোগ 2 যোগ 0 হচ্ছে 3, 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে 120 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 330 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। প্রথম কথা 2 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি। প্রথম কথা এটা 2 দ্বারা বিভাজ্য কেন, কারণ লাস্ট অঙ্ক 0 আছে, অর্থাৎ জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা দেখি, যোগ করি। 3 যোগ 3 যোগ 0, 3 যোগ 3 হচ্ছে 6 আর 0 মানে হচ্ছে 6, 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে 330 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 এবং 3 দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য, তার মানে 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, ওকে। এবার আসো 7 দ্বারা বিভাজ্য কিনা, এটা কিভাবে চেক করব। দেখো 7 দ্বারা বিভাজ্য হইতে হইলে শেষ অঙ্ক কেটে নিচে তার দ্বিগুণ বসিয়ে মেইন অঙ্ক থেকে বিয়োগ করতে হবে। যেমন 91 এর শেষ অঙ্ক হচ্ছে 1 কে কেটে তা দিয়ে, আচ্ছা এগুলো আমি জিনিসটা তোমাদের এখানে লিখে দিছি, কিভাবে এটা আমি তোমাদের দেখাই দিছি। 7 দ্বারা বিভাজ্য কিনা এই কাজটা যেভাবে করবে, যেমন মনে করো 91, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমি চেক করব। এখানে যে কাজটা করতে হবে, লাস্ট অঙ্ক যেটা হচ্ছে লাস্ট অঙ্কটাকে তোমার কাটতে হবে। এখানে লাস্ট অঙ্ক কত আছে 1, আমি একটাকে কেটে দিলাম, একটাকে আমি কেটে দিলাম, এইটার দ্বিগুণ আমি 9 এর নিচে বসাবো। এটার দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, সো 9 থেকে 2 গেলে হচ্ছে 7। ওকে, তো আশা করি এই জিনিসটা, আমি বারবার হচ্ছে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। তো এখানে যেটা বলতেছিলাম যে 7 দ্বারা ডিভিজিবল কিনা এটা কি করব, যে আমি লাস্টের অঙ্ক যেটা আছে ওইটাকে কেটে, যেমন ওইটাকে কেটে হচ্ছে তার দ্বিগুণ নিচে বসাবো। যেমন 91 এর ক্ষেত্রে বলতেছিলাম 91, এটা লাস্ট অঙ্ক কত, লাস্ট অঙ্ক হচ্ছে 1, একটাকে আমি কাটলাম, কেটে হচ্ছে তার দ্বিগুণ, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2টাকে 9 এর নিচে বসাইলাম, সো 9 থেকে 2 গেলে হচ্ছে 7। ঠিক আছে, এখন 7 সংখ্যাটা যেহেতু 7 দ্বারা ডিভিজিবল, তার মানে এই 91 সংখ্যাটাও 7 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, ওকে। যেমন আমি আবার আরেকটা সংখ্যা যদি আমি বলি, মনে করো যে 121, মানে 121 7 দ্বারা ডিভিজিবল কিনা আমি কিভাবে দেখবো। আমার প্রথম কথা হচ্ছে শেষ অঙ্ক যেটা আছে ওইটাকে কাটতে হবে। শেষ অঙ্ক হচ্ছে 1, একটাকে আমি কাটলাম, কাইটা তার দ্বিগুণ আমি এখানে বসাইলাম, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, সো 12 থেকে 2 গেলে কত বসে 10। এখন 10 সংখ্যাটা কি 7 দ্বারা ডিভিজিবল না, 10 7 দ্বারা ডিভিজিবল না। যেহেতু 10 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল না, তার মানে 121ও 7 দ্বারা ডিভিজিবল না। ক্লিয়ার স্যার? ওকে, এখন মনে করো আমার এখন হচ্ছে গিয়ে তোমার আচ্ছা সরি, এখন মনে করো 140 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল কিনা, এটা আমি জানতে চাইছি। 140 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল কিনা এটা আমি জানতে চাইছি। লাস্ট অঙ্ক কত আছে, লাস্ট অঙ্ক হচ্ছে 0, 0কে আমি কাটলাম,
কাইট হচ্ছে শূন্যর দ্বিগুণ কত, শূন্যর দ্বিগুণ শূন্য, তো শূন্যটাকে নিচে বসাইলাম। তো 14 থেকে শূন্য গেলে কত বসে ভাইয়া, 14 থেকে শূন্য গেলে 14 বসে। 14 সংখ্যাটা যেহেতু 7 দ্বারা ডিভিজিবল, তার মানে 140 সংখ্যাটাও 7 দ্বারা ডিভিজিবল। মনে করো আমি আরেকটা যদি বলি, মনে করো হচ্ছে গিয়ে তোমার 287, মনে করো 287 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল কিনা। 287, লাস্ট অঙ্ক কত আছে, লাস্ট অঙ্ক হচ্ছে 7। এই 7টাকে আমরা কাটবো, কেটে তার দ্বিগুণ হচ্ছে এখানে বসাবো, তার দ্বিগুণ হচ্ছে 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 14কে হচ্ছে 28-এর নিচে বসাইলাম। তো 28 থেকে 14 বাদ গেলে হচ্ছে 14 থাকে, 14 হচ্ছে তোমার 7 দ্বারা ডিভিজিবল, তার মানে 287 সংখ্যাটাও 7 দ্বারা ডিভিজিবল। আশা করা যায় এইখানে আর তোমাদের কোনো কনফিউশন নাই, কোনো প্রবলেম হবে না। ওকে, এবার আসো ভাইয়া 8 দ্বারা ডিভিজিবল কিনা জিনিসটা আমরা চেক করব কিভাবে। দেখো 8 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হইতে হলে শেষ 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হইতে হবে। 8 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য কিনা এটা তোমাকে বুঝতে হইলে শেষ 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তার মানে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যদিও 8 দ্বারা বিভাজ্য কিনা এটা খুব বেশি একটা চেক করা লাগে না, বাট তাও তোমরা একটু শিখে রাখো। মনে করো 2160, এইটা দেখো 2160, এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা। এত বড় একটা সংখ্যা তোমরা চেক করতে পারবা না, তুমি জাস্ট দেখো লাস্টে কত আছে 160, মানে 160 লাস্টের 3 অঙ্ক হচ্ছে 160, এই 160 সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য, তার মানে 2160 সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন মনে করো হচ্ছে 3100, মনে করো 3176 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা। তুমি লাস্ট 3টা অঙ্ক 176 8 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখবা। 176 সংখ্যাটা হচ্ছে কি তোমার 8 দ্বারা বিভাজ্য, তাই না? 176 তো 8 দ্বারা বিভাজ্য হয়, তাই না? 160, হ্যাঁ 8 দ্বারা বিভাজ্য। যদি 176 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়, তার মানে 3176 8 দ্বারা বিভাজ্য। যদিও 8 দ্বারা বিভাজ্য কিনা এখানে মোস্ট ইম্পর্টেন্ট চেক করার জন্য, এমসিকিউ চেক করার জন্য প্রথমত হচ্ছে তুমি 2 চেক করবা। প্রথমত এমসিকিউর ক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করবা, তারপরে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করবা, তারপরে 5 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করবা, তারপরে 7 দ্বারা বিভাজ্য কিনা এইটা চেক করবা। হ্যাঁ, 6 দ্বারা চেক করার দরকার নাই। তারপর হচ্ছে 8 দ্বারা চেক করা খুব একটা লাগে না, 9 দ্বারাও খুব একটা লাগে না, 10 11 দ্বারা লাগে। হ্যাঁ, আচ্ছা 9 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে চেক করবা ভাইয়া? 3-এর মতো করে। 3-এর মতো করে কিভাবে? 3-এর মতো করে অর্থাৎ তাদের যে অঙ্কগুলো আছে ওইগুলা তুমি যোগ করবা। ওই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তার মানে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। যেমন মনে করো 765, হ্যাঁ 765 অঙ্ক আছে কয়টা? 3টা, 7 6 5, এগুলার যোগ করো। 7 যোগ 6 যোগ 5, 7 আর 6 কত হয়? 7 6 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে গিয়ে তোমার 19, তাই না? 13 আর 5 সরি 18, 13 আর 5 হচ্ছে 18। এখন 18 সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার 9 দ্বারা বিভাজ্য, তার মানে 765 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। মনে করো আমি বলতেছি 999, 999, এই 999 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা। অনেক বড় সংখ্যা, আমি কিভাবে বলবো ভাইয়া? এটা মনে হইতে পারে। তোমার কাজ কি, এত তো দেখার দরকার নেই। তোমার এখানে অঙ্ক আছে 3টা, 1 2 3টা, 3টা অঙ্ক তুমি যোগ করো। 9 যোগ 9 হচ্ছে 18, 18 যোগ 9 হচ্ছে 27, 27 সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তার মানে 999 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। শেষ। এবার আসো আমরা 11 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করবো কিভাবে। 11 দ্বারা বিভাজ্য হবে যদি বেজোড় স্থানের অঙ্কগুলার যোগফল থেকে জোড় স্থানের অঙ্কগুলার যোগফলকে বিয়োগ করে 0 অথবা 11 এর গুণিতক পাওয়া যায়। আচ্ছা, বিজোড় স্থানের অঙ্কগুলা থেকে জোড় স্থানের অঙ্কগুলার যোগফলকে বিয়োগ করতে হবে। আচ্ছা, যেমন মনে করো 132 অঙ্ক, মনে করো এই অঙ্করে আমি দিলাম 1 নাম্বার অঙ্ক, এটা 2 নাম্বার অঙ্ক, এটা 3 নাম্বার অঙ্ক, এটারে মনে করো আমি বললাম যে এটা 1 নাম্বার অঙ্ক, এটা 2 নাম্বার অঙ্ক, এটা 3 নাম্বার অঙ্ক। তার মানে বেজোড় স্থানে কোনটা আছে? বেজোড় স্থানে হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার, অর্থাৎ 2 আর 1, এই দুইটা হচ্ছে বিজোড় স্থানের অঙ্ক। তার মানে আমারে বলতেছে যে বিজোড় স্থানের অঙ্কদের যোগফল থেকে বিয়োগ করে দেখতে হবে। তার মানে 2 আর 1 এই দুইটার যোগ করি, যোগফলকে বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফলকে 2 আর 1 এর যোগফল হচ্ছে 3, এই 3 থেকে জোড় স্থানের অঙ্ক 3কে আমি বিয়োগ করলাম। 3 থেকে 3কে বিয়োগ করে আমি পাচ্ছি 0। এখানে বলছে যে বিয়োগ করে যদি 0 অথবা 11 এর গুণিতক পাওয়া যায়, তাইলে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এখানে আরেকটা এক্সাম্পল দেখো, 253। মনে করো 253, আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে অঙ্কগুলা, বেজোড় স্থানের অঙ্কগুলা একটু দেখি। বেজোড় স্থানের অঙ্ক যেমন এটা 3 হচ্ছে 1 নাম্বার, মনে করো এটা মনে করো 2 নাম্বার, এটা মনে করো 3 নাম্বার। তার মানে বেজোড় স্থানের অঙ্ক হচ্ছে 3 আর 2। তাহলে আমি ফার্স্ট হচ্ছে বেজোড় স্থানের অঙ্কগুলারে যোগ করি। 3 আর 2 যোগ করলে হয় 5, 5 থেকে বিয়োগ করি হচ্ছে তোমার জোড় স্থানে যেটা আছে, জোড় তো শুধুমাত্র এইটা, সো 5 - 5 হচ্ছে গিয়ে 0, তার মানে এটাও 11 দ্বারা বিভাজ্য।
শেষ। এবং এইটা দিয়ে তাও যদি তোমার কনফিউশন থাকে, মনে করো তাও আমি বললাম আরেকটা জিনিস, মনে করো 412 না 512 মনে করো, এখানে বেজোড় স্থানের অঙ্ক কি কি আছে? বেজোড় স্থানের অঙ্ক হচ্ছে গিয়ে তোমার এই যে 2 আর 5, এই দুটো হচ্ছে বেজোড় স্থানের অঙ্ক। তো এই দুইটার ফার্স্টে যোগ করি, 5 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া? 7। 7 থেকে এটারে বিয়োগ করলাম, 7 - 1 হয় হচ্ছে গিয়ে তোমার 6। এখন 6 হচ্ছে গিয়ে তোমার 11 এর গুণিতক না, আবার শূন্য না, তার মানে এই 512 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে না, গুণিতক জিনিসটা কি আসলে? এখানে একটু আগে আমরা গুণিতক পড়ছি। গুণিতক মানে হচ্ছে একটা সংখ্যাকে যেই সকল সংখ্যা দ্বারা গুণ করা যায় সেটাই হচ্ছে গুণিতক। যেমন মনে করো 12 এর গুণিতক হচ্ছে 1 2 3 4 6 12, কারণ 12 সংখ্যাটিকে হচ্ছে তোমার 1 2 3 4 6 12 এগুলো দ্বারা কি করা যায়? গুণ করা যায়। ওকে, আচ্ছা, আমরা দেখা যায় নর্মালি 35 মিনিট পরে সাউন্ড থাকে না, এই জন্য একটু কুইকলি কথা বলার চেষ্টা করতেছি আর কি, হ্যাঁ, যাতে 35 মিনিটে শেষ করতে পারি, কিন্তু তাও 40 মিনিট হয়ে গেছে, জানি না সাউন্ড থাকে কিনা। এখন 13 দ্বারা বিভাজ্য কিনা বা 13 দ্বারা ডিভিজিবল কিনা, এটার জন্য কি করতে হবে? 13 দ্বারা বিভাজ্য হইতে হইলে প্রথমে শেষ অঙ্ক কাটা দিয়ে তার সাথে 4 গুণ করে পরে মেইন অঙ্কগুলোর সাথে যোগ করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, 1157। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে শেষ অঙ্ক কাটা দিয়া, তাহলে শেষ অঙ্ক হচ্ছে 7, 7টাকে তাইলে আমরা কাটা দিলাম, 7টাকে কাটা দিলাম, তার সাথে 4 গুণ করে, সাথে সাথে 4 যদি গুণ করি, 7 গুণ 4 কত হয়? 7 একে 7, 2 সাথে 14, 3 সাথে 21, 4 সাথে 28 হয় হচ্ছে 28। এই 4 গুণ করে মেইন অঙ্কগুলোর সাথে যোগ করে দিতে হবে, তার মানে 4 গুণ করে, তার মানে হচ্ছে 28কে এগুলোর সাথে যোগ করে দিতে হবে, 28। তার মানে 5 আর 8 কত হয়? 5 8 হচ্ছে গিয়ে তোমার 13 এর 3, হাতে রইলো 1, 5 আর তারপরে হচ্ছে গিয়ে তোমার 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 হচ্ছে 4, আর এই হচ্ছে 1, তার মানে 143। এখন 143 সংখ্যাটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য, তাই না? 13 10 হচ্ছে 130 আর 13 11 হচ্ছে 143। যেহেতু 143 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, তার মানে 1157 সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এরপর আসলে 221 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে শেষ অঙ্কটা কাটতে হবে। এখানে শেষ অঙ্ক কত ভাইয়া? শেষ অঙ্ক হচ্ছে 1, তাহলে এইটারে আমরা কেটে দিলাম, এইটার সাথে 4 গুণ করতে হবে, 4 একে 1 গুণ 4 কত হয়? 4। এই 4টাকে এগুলোর সাথে যোগ করতে হবে, আমি 4 যোগ 22, 22 আর 4 কত হয় তাইলে ভাইয়া? 22 আর 4 হয় হচ্ছে কি আপনার 26। 13 একে 13, 2 13 হচ্ছে 26, অর্থাৎ 26 সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবল, তার মানে 221 সংখ্যাগুলোও 13 দ্বারা ডিভিজিবল। আশা করি এগুলা তোমাদের আর ভুল হবে না, এবং আমাদের আসলে এত বেশি কাজে লাগে না, আমাদের এমসিকিউতে কাজে লাগে বেশি হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, এতটুকুতেই আমাদের কভার হয়ে যায়, এর থেকে বেশি আসলে লাগে না, যদি লাগে তাইলে 11 লাগে, বুঝছো? 13 পর্যন্ত আসলে লাগে না, তারপরেও শিখাই দিলাম যদি কখনো লাগে আর কি, যদি ম্যাথ কঠিন আসে। তো আমরা হচ্ছে তাইলে আজকে আর এগুলা সলভ করব না, আমরা নেক্সট ক্লাসে প্রশ্নগুলো সলভ করে ফেলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।